আমরা ক্লাস 7-এর আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা প্রতিফলন নিয়ে আলোচনা করেছি, আলোর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করেছি। তো প্রতিসরণ পড়ার আগে একটু মনে করে নিই আমরা যে আলোর প্রতিফলন কাকে বলে। আলোর যে অন্যতম প্রধান ধর্ম সেটা হলো আলো সরল রেখায় চলাচল করে। তো আলো যখন সরল রেখায় চলাচল করতে করতে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমের বিভেদ তলে পড়ে, দুটো মাধ্যমের সংযোগস্থলে পড়ে, তখন দুই মাধ্যমের বিভেদ তলে আলো বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রথম মাধ্যমে পুনরায় ফিরে যায়। এই যে ঘটনা, সেটাকেই বলেছিলাম আলোর প্রতিফলন। অর্থাৎ ধরো বাতাস থেকে আলো একটা কাঁচের টুকরোর উপরে পড়লো বা আয়নার উপরে পড়লো, আয়নায় আলোটা বাধাপ্রাপ্ত হয়ে আবার বাতাসে ফিরে গেল। এই যে ঘটনা, এটাকে বলছিলাম আলোর প্রতিফলন। সেটা মসৃণ তলে হলে বলছিলাম আমরা নিয়মিত প্রতিফলন, আর যখন অমসৃণ তলে পড়ে তখন বলছিলাম আমরা বিক্ষিপ্ত প্রতিফলন। প্রতিসরণ ঘটনাটা প্রতিফলনের মতোই হলেও একটা বেসিক পার্থক্য হলো যে আলোটা এক মাধ্যম থেকে আর একটা মাধ্যমে প্রবেশ করবে। প্রতিফলনের ক্ষেত্রে যে মাধ্যম থেকে আলো আসছিল পুনরায় দ্বিতীয় মাধ্যমের বিভেদ তল থেকে প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছিল। এক্ষেত্রে আলোটা ফিরে না গিয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। অর্থাৎ ধরো বাতাস থেকে আলো জলে প্রবেশ করছে, এই যে ঘটনা, এটাই আলোর প্রতিসরণ। আমরা একটু ছবি এঁকে দেখলে বিষয়টা পরিষ্কার হবে। একটু চিত্রের দিকে লক্ষ্য করো। ধরো উপরের দিকটা বাতাস, বায়ু, নিচের দিকটা জল। বাতাস আর জলের যদি ঘনত্ব আমরা বিবেচনা করি, তাহলে বাতাসটাকে তুলনায় কম ঘনত্ব, তাই লঘু বলা হয়। জল তুলনায় ঘনত্ব বেশি, তাই ঘন বলা হয়। অর্থাৎ লঘু মাধ্যম, ঘন মাধ্যম। এই একটা আলো প্রবেশ করলো বাতাস থেকে এসে জল আর বাতাসের যে স্পর্শতল, যেটাকে আমরা বিভেদ তল বলি, এই বিভেদ তলে এলো। এক্স ওয়াই এটা ধরো বিভেদ তল, এ ও এটাকে বলছি আমরা আপতিত রশ্মি। তীর চিহ্ন দিয়ে বোঝাতে হয় আলোর গতিপথকে। আলোর ছবি আঁকলেই তীর চিহ্ন, কোন দিক থেকে আলো কোন দিকে আসছে সেটা দেখানো বাধ্যতামূলক। তাহলে এই আলোটা পড়লো, এই আলোটা যাওয়ার কথা ছিল কোন দিকে? আলোর যে ধর্ম সেই অনুযায়ী সরল পথে, অর্থাৎ এ ও এ ড্যাশ, এই পথে আলোটা প্রবেশ করার কথা ছিল আলোর ধর্ম অনুযায়ী। কিন্তু এখানে আমরা দেখব একটু অন্য ঘটনা। আমি একটা লম্ব টেনে নিই ও বিন্দুতে। ও বিন্দুতে ধরো লম্ব টানলাম এম এন, এটাকে অভিলম্ব বলে। প্রতিফলনের সূত্র পড়তে গিয়ে দেখেছ। তো আলোটা এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে এটা এখান থেকে কিছুটা এই দিকে ঘুরে এসে, অভিলম্বের দিকে ঘুরে এসে এই পথে যাচ্ছে। এতটা সরে এলো আলোটা, এই পথ থেকে এতটা এদিকে সরে এলো। এইটাকে বলছি আমরা আপতিত রশ্মি এ ও, এবং ও বিটাকে বলছি আমরা প্রতিসৃত রশ্মি এ ও এম, এটাকে বলছি আমরা আপাতন কোণ। এন ও বি এটাকে বলছি আমরা প্রতিসরণ কোণ। আপাতন কোণ, প্রতিসরণ কোণ। আপাতন কোণকে ছোট হাতের আই দ্বারা এবং প্রতিসরণ কোণকে আমরা ছোট হাতের আর দ্বারা মার্ক করলাম। অর্থাৎ আই কোণ মানেই হলো আপাতন কোণ, আর কোণ মানেই হলো প্রতিসরণ কোণ। তাহলে লক্ষ্য করো, আলোটা বাতাস থেকে জলে, অর্থাৎ লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে, এবং প্রতিসরণের পর আমরা এই অভিলম্বটাকে যদি একটা নির্দিষ্ট জায়গা ধরি, তাহলে অভিলম্বের দিকে সরে আসছে আলোটা। লক্ষ্য করো, আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু সরে এলো কোন দিকে? না, অভিলম্বের কাছাকাছি সরে আসছে। এটা এক নাম্বার গেল। এবার যদি আলোটা বিপরীত পথে যায়, অর্থাৎ জল থেকে বাতাসে যায়, কেমন হতে পারে দেখি। আরেকটা ছবি আঁকি পাশে। এটা বিভেদ তল, একইভাবে এক্স ওয়াই। এটা ধরো আমাদের জল, এটা উপরটা বায়ু অর্থাৎ লঘু মাধ্যম, নিচেরটা জল
অর্থাৎ ঘন মাধ্যম। তীর চিহ্ন দিলাম। একইভাবে আবার এ ও, এটা আপতিত রশ্মি। আপতন বিন্দুতে আমরা একটা অভিলম্ব এঁকে নিই। অভিলম্বটার নাম একই দিলাম, এম এন। এবার যাওয়ার কথা ছিল রশ্মিটা সরল রেখার ধর্ম অনুযায়ী, আলোর ধর্ম অনুযায়ী সরল পথে, অর্থাৎ সরল রেখা ধরে। কিন্তু তা না করে কি করবে, এই বিভেদ তল থেকে এর অভিমুখের পরিবর্তন হবে, গতিপথের অভিমুখের পরিবর্তন হবে, যেহেতু প্রতিসরণ করছে। কোন দিকে যাবে না, এখান থেকে এই পথে যাবে। অর্থাৎ এ ও এ ড্যাশ এই পথে যাওয়ার কথা ছিল, গেল এ ও বি এই পথে। আবার যদি আমরা অবিলম্বটাকে একটা নির্দিষ্ট জায়গা ভাবি, তাহলে অবিলম্বের যতটা কাছে যাওয়ার কথা ছিল তার থেকে দূরে সরে গেছে। অর্থাৎ দ্বিতীয় দেখলাম আমরা যে যখন আপতিত রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তখন প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এক্ষেত্রেও আপাতন কোণ যদি আই হয় এবং প্রতিসরণ কোণ, অবিলম্ব এবং প্রতিসৃত রশ্মির মাঝের কোণটা হলো প্রতিসৃত কোণ আর হয়। আর দিয়ে মার্ক করলাম। এই দুই ক্ষেত্রে আর এবং আয়ের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা একটু দেখব। তাহলে এই যে বিষয়টা দেখলাম এতক্ষণ, এটা হলো আলোর প্রতিসরণের দুটি নিয়ম। তোমাদের প্রশ্ন হয় আলোর প্রতিসরণের নিয়ম দুটি লেখো। তো নিয়ম দুটো কি না, আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে সেই গতিপথ কিরকম পরিবর্তন হচ্ছে সেটাই নিয়ম। আলো যখন লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসৃত রশ্মি অবিলম্বের কাছে, অবিলম্বের দিকে সরে আসে। এই তীর চিহ্নটা লক্ষ্য করবে, অবিলম্বের দিকে সরে আসছে। এবং আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন প্রতিসৃত রশ্মি, দেখো এটা অবিলম্ব, এখান থেকে এই দিকে সরে গেল, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটাই হলো আলোর প্রতিসরণের নিয়ম। এখান থেকে আরো কতগুলো বিষয় আমরা ছোট ছোট দেখতে পাবো। কি না, আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে যে সম্পর্ক, এক্ষেত্রে দেখো আই কোণটা, আপাতন কোণটা প্রতিসরণ কোণের থেকে বড়। লক্ষ্য রাখো, যেহেতু এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিপ্রতীপ কোণ, এই আই কোণটা যত বড়, বিপ্রতীপ কোণ এইটা সমান। অর্থাৎ এন ও এ ড্যাশ এই কোণটার সঙ্গে এম ও এ কোণের মান সমান। কিন্তু ও বি ও এ ড্যাশ থেকে অনেক ভিতরে ঢুকে গেছে। আমরা চিত্রতেই দেখতে পাচ্ছি যে এন ও বি কোণটা এন ও এ কোণের থেকে অনেক ছোট। অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা আপাতন কোণের থেকে ছোট। কিন্তু আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন লক্ষ্য করো এইটা আপাতন কোণ আর প্রতিসরণ কোণ এইটা, এই কোণটার বিপ্রতীপ কোণ হলো এইটুকু। অর্থাৎ এম ও এ ড্যাশ এইটাই এ ও এন কোণের সমান। কিন্তু এম ও বি এই কোণটা কিন্তু এম ও এ ড্যাশের থেকে বড়। অর্থাৎ প্রতিসরণ কোণটা আপাতন কোণের থেকে বড়। অর্থাৎ এখানে শর্ত হলো আই লেস দেন আর। এই দুটো বিষয় খুব মনে রাখবে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড় হয়, এবং যখন ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে ছোট হয়। কত ছোট কত বড় সেইটা নির্ভর করে আর একটা নতুন কথা, চ্যুতিকোণ। চ্যুতিকোণ, এই চ্যুতিকোণ কি জিনিস না, এই যে আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মানটা ছোট হলো, কত ছোট অর্থাৎ কতটা ভিতরের দিকে সরে আসছে, এই কোণটাকে আমরা বলছি চ্যুতিকোণ। বি ও এ ড্যাশ এই যে কোণের মান, এইটাকে বলছি আমরা চ্যুতিকোণ। এক্ষেত্রে চ্যুতিকোণ কি হবে না, আই মাইনাস আর। যেহেতু আই কোণটা বড়, আই কোণ থেকে আর কোণ বাদ দিলে আমরা পেয়ে যাব চ্যুতিকোণ। ধরো এই আই কোণটা অর্থাৎ আপাতন কোণ যদি 60 ডিগ্রি হয় আর প্রতিসরণ কোণের মানটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে চ্যুতিকোণের মান হবে 15 ডিগ্রি। এটা হলো লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময়। যদি ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, ধরো এটা 60 ডিগ্রি আপাতন কোণের মান আর প্রতিসরণ কোণের মান ধরো 75 ডিগ্রি, গোটা প্রতিসরণ কোণ অর্থাৎ বি ও এম। সেক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে না, চ্যুতিকোণের মান হবে, চ্যুতিকোণ ইকুয়াল টু আর মাইনাস আই ইকুয়াল টু 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 15 ডিগ্রি। এক্ষেত্রে চ্যুতিকোণটা প্রতিসরণ কোণ থেকে আপাতন কোণ বাদ দিলে পাবো, আর এক্ষেত্রে আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ বাদ দিলে পাবো। এরকম ছোট্ট ছোট্ট ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তোমাদের
হয় একটু মনে রাখবে। এই প্রতিসরণের কতগুলো বাস্তব ঘটনা আমরা দেখি। যেমন ধরো যে একটা বালতি, এই বালতিটাই জল আছে, অর্ধেকটা পূর্ণ আছে জল দিয়ে। তুমি একটা 5 টাকার কয়েন এখানে ফেলে দাও, এখানে 5 টাকার কয়েনটা আছে। এবার উপর থেকে দেখো, দেখে মনে হবে এই তো কাছাকাছি আছে। তুমি হাত ডুবিয়ে নিতে যাও, তোমার অনুমান ভুল হবে। অনুমান ভুল হবে না, উপর থেকে তুমি যে গভীরতাটা দেখতে পাচ্ছ সেটা প্রকৃত গভীরতা নয়। কেন, কি করে হয় না, ধরো এই যে টাকা, এই টাকাটা তুমি উপর থেকে দেখতে পাবে কখন না, এই টাকা থেকে কোনো আলোক রশ্মি যখন তোমার চোখে পড়বে। ধরো এখানে এই একটা রশ্মি এই পথে এবং এই একটা রশ্মি এই পথে, এখান থেকে জল থেকে, এটা জল আছে, জল থেকে জল আর বাতাসের বিভেদ তলে পড়লো। এখান থেকে আলোটা যখন বাতাসে যাবে তখন কিন্তু একটু অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই পথে যাবে। লক্ষ্য করো পথটা, এটাও ঠিক তাই, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই পথে যাবে। তাহলে এই দূরে যখন সরে গেল, আমরা এই উপর থেকে যখন দেখব, দেখাটা কিন্তু এই রেখা, সরল রেখা বরাবর আমরা দেখতে পাই। আমাদের চোখ তো আর বাঁকা পথ অনুসরণ করবে না, অর্থাৎ চোখের যে দৃষ্টি, এটা এখানে পড়লো, এখান থেকে বেঁকে এখানে আসবে, তা কিন্তু নয়। আমাদের দৃষ্টিটা আসবে সোজা পথে। এই রশ্মি দুটোকে আমরা যদি পিছন দিকে বাড়িয়ে দিই সরল রেখা ধরে, তাহলে এই জায়গায় মিলিত হবে এই রশ্মি আর এই রশ্মির অবশিষ্ট অংশ। অর্থাৎ এই যে টাকাটা তুমি এখানে রেখেছো, সেটা তুমি যখন উপর থেকে দেখবে তখন এই উচ্চতায় দেখতে পাবে। অর্থাৎ এখান থেকে এতটা উপরে তুমি এখানে এই টাকাটাকে দেখতে পাচ্ছ। তাহলে উপর থেকে তুমি টাকাটাকে যে জায়গায় দেখছো, টাকাটা কিন্তু সেই জায়গায় নেই, আছে অনেক নিচে, অনেক বেশি গভীরে। তাই তোমার যে অনুমান, সে অনুমানটা ভুল হবে। ঠিক এরকম ভাবেই একটা জলের ভিতরে থাকা মাছ, ধরো এখানে একটা মাছ আছে, উপর একটা পুকুর, ধরো এখানে একটা মাছ আছে, উপর থেকে তুমি মাছটাকে দেখতে পাচ্ছ, বা কোনো একটা মাছ শিকারী মাছটাকে এখানে দেখলো, এখান থেকে একটা তীর ছুঁড়ে মাছটাকে মারার চেষ্টা করবে। তাহলে মাছটাকে উপর থেকে যখন দেখছে, মাছটা আছে এখানে, কিন্তু যখন দেখবে কোনো একটা শিকারী, তখন মাছটাকে এই অবস্থানে দেখতে পাবে। এখান থেকে ঠিক একইভাবে দুটো রশ্মি যাবে, বাইরে বেরিয়ে যাবে এবং এখানে মিলবে। তাহলে এখানে মাছটাকে দেখছে, তাহলে যে শিকারী সে কিন্তু মাছটাকে এখানে তীর ছুড়বে, এই নিশানায় তীর ছুঁড়ে মারবে। কিন্তু এই নিশানায় তীর ছুঁড়ে মারলে তার যদি নিশানা ঠিক হয়, তাহলে মাছটা মরবে না। কেন মরবে না, এখানে মাছটা নেই, মাছ আছে এখানে। ওই জন্য জলের উপর থেকে মাছকে দেখে জলের নিচের মাছকে মারা সহজ কাজ নয়, সঠিক নিশানাই সহজ নয়। ভুল করে নিশানা ভুল হয়ে এখানে চলে এলে মরে যাবে, সেটা আলাদা কথা, কিন্তু নিশানা যদি সঠিক থাকে তাহলে কিন্তু মরবে না। এরকম অনেক বাস্তব ঘটনা আমরা দেখতে পাই। একটা জলের মধ্যে জল আছে, এখানে তুমি যদি একটা পেন্সিল ডুবিয়ে রাখো, একটা পেন্সিল ডোবাও, তাহলে পেন্সিলটাকে তুমি এরকম করে একটা পেন্সিল রেখেছো, ধরো তোমার এটা একটা পেন্সিল। তো এই পেন্সিলটা যখন তুমি উপর থেকে দেখবে, এই অবস্থানটা একটু উপরে, এখান থেকে যে আলোগুলো বেরিয়ে যাবে একইভাবে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এখান থেকে আরেকটা বেরিয়ে গেল, দূরে সরে গেল। এই দুটোকে বর্ধিত করলে আমরা এই জায়গায় দেখবো, অর্থাৎ এই মুখটা এখানে উঠে আসবে, অর্থাৎ পেন্সিলটা এরকম এই জায়গাটাকে বাঁকা দেখাবে। অর্থাৎ তুমি উপর থেকে এখানে চোখ রেখে যখন পেন্সিলটাকে দেখছো, তখন কিন্তু পেন্সিলটাকে দেখে মনে হবে এই যেখানে সংযোগস্থল, সেখান থেকে কিছুটা বেঁকে গেছে। এরকম বাস্তব অনেক ঘটনা আমরা আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখতে পাই। তো এই গেল তোমাদের আলোর প্রতিসরণ। এর সঙ্গে তোমাদের আরেকটা বিষয় আছে, পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তনটা কি না, আমরা প্রতিবিম্বের যে বৈশিষ্ট্য, সমতল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তার যে ধর্ম, সেখানে দেখেছিলাম একটা সমতল দর্পণ থেকে কোনো একটা বস্তুকে যদি রাখো, যত দূরে রাখবে, দর্পণ থেকে বস্তুটা যত দূরে আছে, প্রতিবিম্বটা দর্পণ থেকে ঠিক ততটা দূরেই তৈরি হবে। এই ধর্মের জন্যই পার্শ্বীয় পরিবর্তন ঘটে। অর্থাৎ এখান থেকে এটা 2 মিটার দূরত্ব হলে এই দূরত্বটাও 2 মিটার হবে। দর্পণ, এটা দর্পণ থেকে বস্তু যত দূরে, দর্পণ থেকে প্রতিবিম্ব ততটাই দূরেই হয়। এটা প্রশ্ন হয় যে একটা দর্পণ থেকে বা একটা আয়না থেকে তুমি 2 ফুট দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব আয়না থেকে কত দূরে তৈরি হবে? তোমার প্রতিবিম্বটা আয়না থেকে 2 ফুট দূরেই তৈরি হবে। কিন্তু প্রশ্ন যদি এমন বললো যে তুমি দাঁড়িয়ে আছো 2 ফুট দূরে,
তাহলে তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে হবে? তাহলে তোমার থেকে 2 ফুট দূরে আয়না আছে, আরো 2 ফুট দূরে প্রতিবিম্ব তৈরি হবে, অর্থাৎ তোমার থেকে 4 ফুট দূরে প্রতিবিম্ব তৈরি হবে। এই ধর্মটার জন্যই পার্শ্বীয় পরিবর্তন ঘটে। লক্ষ্য করো, এই একটা ধরো দর্পণ আয়না, একটা এফ বর্ণ তুমি এরকম করে রেখেছো। এইবার আমাদের ধর্মটা কি বললাম, যে প্রতিবিম্ব ঠিক যতটা দূরে আছে বস্তুটা দর্পণ থেকে ততটা দূরে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই লাইনটা দর্পণ থেকে যত দূরে আছে, এক্ষেত্রে এই লাইনটা দর্পণ থেকে তত দূরেই তৈরি হবে। হলো, এই লাইনটা দর্পণ থেকে যত দূরে আছে, এই লাইনটা দর্পণ থেকে তত দূরেই তৈরি আছে। এই বিন্দুটা এখান থেকে এত দূরে, তাই এই বিন্দুটা তৈরি হবে এখানে, এই বিন্দুটা তৈরি হবে এখানে। এই দাগটা যতটা দূরে আছে, এই দাগটা ততটা দূরেই তৈরি হবে। এই দাগটা যতটা দূরে আছে, এই দাগটাও ততটা দূরে তৈরি হবে। এইভাবে প্রত্যেকটা দাগ, প্রতিটা লাইন দর্পণ থেকে যত দূরে আছে তত দূরেই তৈরি হবে। ফলে কি হবে না, এর যে উল্টো, সেই উল্টো ছবিটা আমরা দেখতে পাবো। এটাকেই বলছি আমরা পার্শ্বীয় পরিবর্তন। এমন কিছু বর্ণ আছে যাদের পার্শ্বীয় পরিবর্তন ঘটে না, যাদের দুই দিকটাই সমান, একই রকম। এই যে বর্ণগুলো ও পাশাপাশি একই রকম, এই লাইনটা, কিন্তু আমরা যদি এই এইচটাকে, এই দুটো দাগকে আলাদা রং করে দিই, এটাকে কালো, এটা লাল, তাহলে কালোটা কাছে, লালটা দূরে। অর্থাৎ যে দাগটা আয়না থেকে যত দূরে আছে, সেই দাগটা আয়না থেকে ততটা দূরেই তৈরি হয়। এক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন ঘটে, কিন্তু যেহেতু এরা প্রতিসম বর্ণ, তাই আমরা চোখে এর প্রতিবিম্বটা, উল্টো প্রতিবিম্বটা দেখতে পাই না। এই ধারণাটাকে কাজে লাগিয়ে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে লেখা হয়। অ্যাম্বুলেন্স গাড়িতে দেখবে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে লেখা আছে। কেন লেখা থাকে? অ্যাম্বুলেন্সে থাকে মুমূর্ষ রোগী, তাদেরকে দ্রুত হসপিটালে পৌঁছে দেওয়া দরকার বা নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেওয়া দরকার। সেই নিরাপদ স্থানে পৌঁছে দিতে গিয়ে রাস্তায় যাতে কোনো রকম বাধার সম্মুখীন না হতে হয়, সামনের কোনো গাড়ি যাতে পথ না আটকিয়ে রাখে, তার জন্য অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে লেখা থাকে। সামনে যে গাড়ি, তার যে আয়না, ভিউইং মিরর, সেই আয়নায় অ্যাম্বুলেন্স কথাটা, উল্টো কথাটা পার্শ্বীয় পরিবর্তন ঘটে সোজা হয়ে যায়। আমরা যদি এইরকম একটা বর্ণ রাখি, এটা ধরো একটা বর্ণ, এটা দর্পণ, তাহলে এর প্রতিবিম্ব তৈরি হবে এইটা, অর্থাৎ উল্টো এফ রেখেছিলাম, সোজা হয়ে গেল। তো এই জন্য এই অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে লেগে থাকে, আয়নায় প্রতিফলনের পর সেটা সোজা হয়ে যায়, অর্থাৎ সামনের গাড়ি চালক খুব সহজেই সেটাকে দেখতে পাই এবং পথটা ছেড়ে দেয়। এরপরে তোমাদের বিষয় আছে একটা, যে অদৃশ্য আলোর ক্ষতিকারক কিছু প্রভাব। অদৃশ্য আলো বলতে আমাদের দুটো অদৃশ্য আলোর কথা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তার মধ্যে একটা দেখবে অতিবেগুনি রশ্মি, আর একটা আছে যে এক্স রে। অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। তোমরা জানো যে আমাদের ত্বকে মেলানিন আছে বলে অতিবেগুনি রশ্মি কিছুটা শোষিত হয়, কিন্তু সেটা যদি অতিরিক্ত অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে চলে আসে, তাহলে ত্বকের ক্যান্সার হতে পারে। শুধু মানুষ বলে নয়, সমস্ত জীবের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মি একটা বিভিন্ন রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। ওজোন স্তর অতিবেগুনি রশ্মিটাকে আটকিয়ে দেয়, কিন্তু ওজোন স্তর এখন অতিরিক্ত বায়ু দূষণের ফলে ওজোন স্তরের যে ঘনত্ব, গাঢ়ত্ব, সেটা দিন দিন কমছে। ফলে অতিবেগুনি রশ্মির পৃথিবীতে আসা বাড়ছে, যার ফলে পৃথিবীর জীবকুলের নানান রকম পরিবর্তন। আমাদের কোষের মধ্যে একটা অন্যতম অংশ আছে ডিএনএ। সেই ডিএনএর মধ্যে থাকে জিন। সেই জিনগুলোই আমাদের শরীরের সমস্ত বিক্রিয়া, সমস্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। সেই জিনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে অতিবেগুনি রশ্মির প্রভাবে, এবং জিনের পরিবর্তন মানেই নানান রকম সমস্যা, অস্বাভাবিকত্ব, যার মধ্যে একটা ক্যান্সার। দ্বিতীয়ত এক্স রে খুব গুরুত্বপূর্ণ একটা রশ্মি, যে রশ্মিটা আমাদের চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে ব্যাপক প্রচলিত। আমাদের শরীরের কোনো অংশ, ভিতরের কোনো অংশ ভেঙে গেলে, বিশেষ করে হাড়ের গঠন ভেঙে গেলে, ছবি বাইরে থেকে তো দেখতে পাওয়া যায় না, হাড় পেশি দিয়ে ঢাকা থাকে, সেইটার ছবি তোলার জন্য এক্স রে দরকার হয়। কি করে ছবি হয় না, এক্স রশ্মি এতটাই শক্তিশালী যেটা আমাদের পেশিগুলোকে ভেদ করে যেতে পারে, কিন্তু হাড় ভেদ করতে পারে না। বিভিন্ন ধরনের এক্স রে আছে, সফট এক্স রে, হার্ড এক্স রে। চিকিৎসা ক্ষেত্রে সাধারণত সফট এক্স রে ব্যবহার করা হয়, যেটা পেশিকে ভেদ করবে, কিন্তু পেশির তুলনামূলকভাবে ক্ষতি অতটা করবে না, এবং হাড়ের ছায়াটা এক্স রে প্লেটের উপরে ছায়াটা পড়বে, যে ছায়াটাকেই আমরা ছবি বলি। আসলে এক্স রে প্লেটে যে হাড়ের ছবি আমরা দেখি, সেটা ছায়া। এমনি আলোর গতিপথের সামনে তুমি হাত রাখলে তার নিচে যেমন ছায়া পড়ে, কেন ছায়া পড়ে না, ছায়া পড়ার কারণ হলো হাতের
তুমি যে হাতটা রাখছো বা যে বস্তুটা রাখছো সেটা আলোর পথে বাধা সৃষ্টি করছে, আলোটা সেই পথ ভেদ করে যেতে পারছে না, ফলে তার একটা ছায়া তৈরি হচ্ছে। এক্স রে ঠিক ক্ষেত্রেও তাই, যে এক্স রে মাংসপেশি ভেদ করলেও হাড় ভেদ করতে পারে না। তাহলে এক্স রে রশ্মির সামনে যদি আমরা একটা হাড় রাখি, তাহলে হাড়টা এক্স রেকে আটকিয়ে দেবে, ফলে নিচে একটা ছায়া তৈরি হবে। সেই ছায়াটাকে আমরা বলি ছবি, এক্স রের ছবি। এইভাবে আমরা চিকিৎসা ক্ষেত্রে এক্স রেকে কাজে লাগাই। কিন্তু এক্স রের ক্ষেত্রে যদি হার্ড এক্স রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ত্বকের ক্যান্সার হতে পারে। এমনকি এক্স রে আমাদের বিশেষ করে গর্ভস্থ যে মায়েরা, গর্ভে শিশু আছে, এই অবস্থায় যদি এক্স রে করা হয়, গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। এবং অতিরিক্ত এক্স রে ব্যবহার ক্ষেত্রেও কিন্তু আমাদের বিপদ ঘটতে পারে। এই গেল আমাদের অদৃশ্য আলোর ক্ষতিকারক প্রভাব। এর সঙ্গে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আলোর ভূমিকা সম্বন্ধে একটু সামান্য ধারণা আছে তোমাদের। কতগুলো জিনিস বইতে উল্লেখ আছে, সেগুলো একটু বলে নিই। যেমন সারাদিনে কতক্ষণ আলো থাকবে তার উপরে ভিত্তি করে বিভিন্ন ফুল, বিভিন্ন গাছ বড় হয়। গাছের সূর্যালোকের উপস্থিতি ছাড়া গাছের সালোক সংশ্লেষ করাই সম্ভব নয়, সেটা তোমরা জানো। তাহলে পৃথিবীর সমস্ত জীবকুল উদ্ভিদের উপরে নির্ভরশীল, উদ্ভিদ প্রাণীকুল উদ্ভিদের উপর নির্ভরশীল। অর্থাৎ উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়া বলতে উদ্ভিদের অন্যতম প্রধান শারীরবৃত্তীয় ক্রিয়া হলো সালোক সংশ্লেষ, যেটা সূর্যের আলো ছাড়া সম্ভব নয়। শুধু তাই না, একটা বীজের যখন অঙ্কুরোদ্গম হয়, একটা বীজ থেকে যখন চারা গাছ বেরোয়, সেটাও কিন্তু আলোর অনুপস্থিতিতে সম্ভব নয়। আবার প্রাণীদের ক্ষেত্রে তুমি দেখো যে বৃদ্ধিতে আলোর সরাসরি ভূমিকা আছে। বৃদ্ধি আলোর উপস্থিতি ছাড়া বৃদ্ধির যে হার, স্বাভাবিক হার, সেটা কম হয়। শুধু তাই না, এমন কিছু প্রাণী আছে যেমন স্যামন মাছ বলে সামুদ্রিক মাছ আছে একরকম, যাদের বাচ্চারা আলোর অভাবে, আলো কম থাকলে আলোর জন্যই মৃত্যু ঘটে যায়, আলো কম থাকলে মৃত্যু ঘটে যায়। আবার পঙ্গপাল বলে একটা পতঙ্গ আছে, ফসল খেয়ে শেষ করে ফেলে। আগেকার দিনে খুব বেশি দেখা যেত, এখন তুলনায় কম। তাদের এমনই একটা অদ্ভুত আচরণ, সূর্যকে যদি মেঘেও আড়াল করে, আলো যদি একটু কমে যায়, পঙ্গপাল কিন্তু স্থির হয়ে যায়, অর্থাৎ তার যে চলাফেরা সেটা বন্ধ হয়ে যায়। করতে পারে না, করে না তা না, করতে পারে না। ঠিক একইভাবে তোমরা পরিযায়ী পাখির কথা শুনেছ। শীতের দেশ থেকে তারা হাজার হাজার কিলোমিটার পথ বেয়ে চলে আসে গরমের দেশে। কেন না? উষ্ণতার খোঁজে, আলোর খোঁজে। আলো ছাড়া উষ্ণতার সৃষ্টি হবে না। তাই তাদের যে জীবন, তাদের জীবনে আলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। আবার কিছু গাছ আছে যেমন গম, ভুট্টা, পালং, মূলো, এই সমস্ত গাছগুলোর যে ফুল, সেই ফুল ফুটবে কখন না? দিবাদৈর্ঘ্য যদি 12 ঘন্টার বেশি হয়। দিবাদৈর্ঘ্য 12 ঘন্টার বেশি কথার অর্থ হলো সূর্য 12 ঘন্টার বেশি যদি আকাশে থাকে, সূর্যের আলো থাকে, তবেই এই সমস্ত উদ্ভিদগুলোর ফুল ফুটবে। আবার এমন কিছু উদ্ভিদ আছে যে 12 ঘন্টার কম যদি আলো থাকে তবেই ফুল ফুটবে, বেশি থাকলে হবে না। যেমন শীতকালের যে ফুলগুলো বেশিরভাগই চন্দ্রমল্লিকা, আখ, ডালিয়া ইত্যাদি ইত্যাদি, এদের ফুল ফুটবে যদি দিবাদৈর্ঘ্য 12 ঘন্টার কম হয়। এই গেল ছোট্ট করে তোমাদের অংশ। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের পরের যে চ্যাপ্টার চুম্বক এবং তড়িৎ, সে বিষয়ে আলোচনা করব। দেখতে থাকো। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো দ্রুত তোমাদের হাতে পৌঁছায়।